নমস্কার, আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। আর আগামী 21শে জুন আমরা সবাই জানি যে বলয় সূর্যগ্রহণ। তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সত্যের খুঁজে 24 ঘন্টার পক্ষ থেকে কতিপয় সদস্যরা একটা ছোট্ট আড্ডায় বসেছি। সেই আড্ডায় আমরা সূর্যগ্রহণের যে বিজ্ঞানসম্মত বিষয়গুলি রয়েছে সেগুলো তুলে ধরব। তো আজকে আমাদের এই আড্ডায় যারা রয়েছেন, প্রথমে আমি বলছি ওনার নাম। তিনি হচ্ছেন আমাদের সত্যের খুঁজে 24 ঘন্টা পরিবারের অভিভাবক দীপ্তেন্দু নাগ। রয়েছেন আমাদের পরিবারের আরেকজন সদস্য সরজিৎ সাহা, রয়েছেন আমার সহকর্মী মাম্পি রয়, এবং রয়েছে আমি বলারি ভট্টাচার্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডা, তার মূল বিষয়বস্তু হচ্ছে বলয় সূর্যগ্রহণ। তো সূর্যগ্রহণ নিয়ে আমাদের প্রথম প্রশ্নটা থাকবে যে অমাবস্যাতে সূর্যগ্রহণ হয়, তো প্রতি অমাবস্যাতে কেন হয় না, সেটাই আমার প্রশ্নটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত যে জিনিসটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে, গ্রহণ নিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবনা রয়েছে। সেই বিভিন্ন ভাবনাগুলো থাকার কারণে এই মহাজাগতিক দৃশ্য আমরা দেখব। তো সেই দেখার ক্ষেত্র বিভিন্ন সমস্যাও তৈরি হয়ে গেছে। প্রত্যেক অমাবস্যাতে হচ্ছে না সূর্যগ্রহণ, আবার প্রত্যেক পূর্ণিমাতে হচ্ছে না চন্দ্রগ্রহণ। তার পেছনে একটাই কারণ হচ্ছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং তার যে ঘোরাটা, সেই ঘোরা পৃথিবীর ঘূর্ণন এবং সূর্যের যে অবস্থান, তার মধ্যে একটা সমতল কাজ করছে। এটা সমতলে থেকে সেটা ঘুরছে, এবং যে তারকমণ্ডলী আছে, উপগ্রহগুলো আছে, সেগুলো একই সমতলে না থাকার কারণেই তার ব্যতিক্রম তৈরি হয়ে যাচ্ছে। যদি সূর্যের সঙ্গে মিলে পৃথিবী যেভাবে এক সমতলে ঘুরছে, পাশাপাশি গ্রহাণুপুঞ্জ যারা আছে, উপগ্রহ, চন্দ্র, পৃথিবীর একটি উপগ্রহ, এই যে চাঁদটা আছে, সেটাও যদি একই সমতলে ঘুরত, তাহলে প্রতি অমাবস্যাতেই সূর্যগ্রহণ হতো এবং প্রতি পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হতো। যেহেতু শুধুমাত্র পৃথিবী সূর্যের চারিদিকে যে ঘূর্ণন, তার যে অবস্থানটা, সেটা হচ্ছে একই সমতলে অবস্থান করছে, বাকিগুলো 5 ডিগ্রি ব্যতিক্রমে তারা ঘুরছে। ফলে 5 ডিগ্রিটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই বিশাল ব্যাপ্তির কারণেই আমরা প্রতি অমাবস্যায় সূর্যগ্রহণ দেখতে পাচ্ছি না, এবং চন্দ্রগ্রহণটাকে প্রতি পূর্ণিমাতে দেখতে পাচ্ছি না। এ হচ্ছে মুখ্যত বিষয়। আচ্ছা, মানে আংশিক থাকে সূর্য, মানে গ্রহণ আংশিক হয়, পূর্ণগ্রাস হয়। তো মানে সূর্যগ্রহণের ডায়মন্ড রিং কখন হয়? আসলে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, এখন পর্যন্ত বিজ্ঞানীরা যা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেটা হচ্ছে এই যে চাঁদ, তার যে ঘূর্ণনটা, সেটা সবসময় এক সরলরেখাতে আসে না। যখনই এক সরলরেখাতে আসে, অর্থাৎ সূর্য, পৃথিবী এবং তার মধ্যবর্তী স্থানে যখন চাঁদটা চলে আসে, তখন আমরা জানি ছায়া কখন তৈরি হয়। ছায়া তৈরি হয় তখনই যখন কোনো আলোকমণ্ডল একটা জায়গাতে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত যদি হয়, তাহলে আলোটা সেই বাধাপ্রাপ্ত কঠিন স্তর দিয়ে বেরিয়ে আসতে পারে না, ফলে তখনই ওই ছায়াটা সেখানে পড়ে যায়। ঠিক এইভাবে চাঁদটা যখন সূর্য এবং পৃথিবীর ঠিক মধ্যবর্তী স্থানে চলে আসে, তখন সূর্যের আলোটা পৃথিবীর কোনো অংশে যখন সে ছায়া ফেলবে, তখন ওই জায়গায় হবে গ্রহণটা। এবার দেখা যাক যে যখন এক সরলরেখায় যদি না আসে, এক সরলরেখায় আসবে এটা সঠিক নয়, তো বাঁকা হতে পারে। বাঁকা হলে কি হবে, যে কিছুটা অংশ বাধাপ্রাপ্ত হয়, তখনই তাকে আমরা বলি আংশিক সূর্যগ্রহণ। আবার চাঁদটা যখন অনেক দূরে চলে যায়, যেটা এবারের যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনাটা কি হচ্ছে, যে চাঁদটা অনেক দূরে চলে যাচ্ছে, পৃথিবী থেকে অনেক দূরে, ফলে চাঁদটার আকৃতিটা অনেক ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাওয়াতে যে সম্পূর্ণভাবে সূর্যটাকে ঢেকে দিতে পারছে না চাঁদ। এই অবস্থায় কি হচ্ছে, আমরা যেমন যে একটু বড় বয়ম যদি আমরা দেখি, বয়মের মুখটা একটু ছোট থাকে, তো চাঁদটাকে যদি বয়মের ঢাকনি হিসাবে ধরে নিই,
তাহলে বয়মটাকে আমি ঢাকনি দিয়ে দিলাম চাপ দিয়ে, তাহলে পাশের যে কিছু অংশ সেই অংশটা দেখা যায়। সেই যে অংশটা দেখা যায় এটাই হচ্ছে এবারের যে সূর্যগ্রহণটা, এইটার নামই হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। তো বলয়গ্রাস সূর্যগ্রহণ যখনই হবে তখনই দেখা যাবে যে তার চারপাশে সূর্যের যে অংশটা সেটা আগুনের মতো জ্বলতে থাকবে, অগ্নি। এটা বহু গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা কয়েকশো বৎসর পরে হচ্ছে। এটা প্রায় 350 বছরের পর এই ধরনের একটা ঘটনা, বিরল ঘটনা আমরা দেখছি। আমরা আজকে যারা এই পৃথিবীতে বাস করছি, আমাদের সৌভাগ্য ভারতবর্ষে উত্তর পূর্বাঞ্চল এবং এশিয়ার কিছু জায়গা, আফ্রিকার কিছু জায়গা, এই জায়গাগুলোতে এটা দৃশ্যমান হয়েছে। তো আমরাও আমাদের ভাগ্য অনেক ভালো যে এই সুযোগটা আমরা পেয়ে যাচ্ছি যে আমরা এই মহাজাগতিক অপূর্ব একটি সুন্দর দৃশ্য দেখব। এটাকে বলা হয় ফায়ার রিং, আগুনের একটি আংটি, আগুনের আংটি আমরা দেখতে পাবো। আর তুমি যেটা বললে যে ডায়মন্ড রিংটা কখন হয়, ডায়মন্ড রিংটা কি হবে? আমরা সবাই পড়াশোনা করেছি যে আলো সরল রেখায় চলে, কিন্তু প্রকৃতপক্ষে আলো কিন্তু সরল রেখায় চলে না। তোমরা শুনেছো কি এর আগে আমার এই কথা আগে যে আলো সরল রেখায় চলে না, একটু বাঁকা পথেও চলে, আলো একটু বাঁকা পথেও চলে। এটা বিজ্ঞানীরা যখন আবিষ্কার করলেন, বিশেষ করে কোপার্নিকাস, ল্যাপ্লাস কোপার্নিকাস যখন সেটা আবিষ্কার করলেন, তখন আমরা দেখলাম ওই ডায়মন্ড রিংটা বলছি যে সম্পূর্ণ সূর্যের আলোটা পৃথিবীতে আসতে পারছে না এমন জায়গায়। কারণ কি হয় যে আমরা যদি খুব কাছাকাছি থাকি, আলোটা যদি অনেক দূরে থাকে, ছায়াটা অনেক বড় হবে। আর যে বাধাটা আসছে সেটা যদি সূর্যের কাছাকাছি চলে যায়, তার পাশ দিয়ে অনেক আলো ছিকড়ে বেরিয়ে আসে। তো যখন সম্পূর্ণ সূর্যটাকে ঢেকে ফেলবে তখন, অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেটা বলি আমরা, তবে এখানে একটা আপত্তিকর শব্দ আমরা ব্যবহার করি, আমি করেছি এখন, এটা বোঝার জন্যই করেছি। গ্রাস শব্দটা এখানে সঠিক নয়, কেউ কাউকে গ্রাস করছে না এখানে, এটা শুধু বাধা, আলোর মধ্যে বাধার সৃষ্টি করছে। তো গ্রাস বলার পেছনেও একটা কারণ রয়েছে, এটা আমি বলবো তোমাদেরকে। তো ঘটনাটি কি হলো যে যখন পূর্ণ সূর্যগ্রহণ হয়ে গেল, হওয়ার পর পাশ দিয়ে, ঢাকনার পাশ দিয়ে অল্প অল্প আলোর বিচ্ছুরণ দেখা যাচ্ছে এবং সেই আলোর বিচ্ছুরণটা একটা জায়গায় গিয়ে মিশে যায় এবং সেই জায়গাটাতে গেলে দেখতে পাওয়া যায় কি, যেমন একটা রিং, আংটি তৈরি হয়েছে এবং সেই আংটির উপরে, আংটির মধ্যে যে পাথর থাকে, সেই পাথরটার মতো মনে হবে যে একটা ডায়মন্ডের পাথর এখানে বসানো আছে। তো পূর্ণ সূর্যগ্রহণ যখনই হবে তখনই এই ডায়মন্ড রিংটা হয়। তো আমরা আজকে থেকে প্রায় 18 বছর আগে সম্ভবত ডায়মন্ড রিংটা দেখেছিলাম। তো ডায়মন্ড রিং বেশি দূরের ব্যাপার নয়, কিছুদিন আগে আমরা অনেকেই তার সাক্ষী ছিলাম। এবার আমরা ফায়ার রিং দেখব, আগুনের রিং দেখব। তো ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো চলে আসুক, তারপর আস্তে আস্তে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আমাদের অনেক প্রশ্ন আছে। নিশ্চয়ই। তো আরেকটা যেটা সবসময় মানে মাথায় আসে সেটা হচ্ছে যে আমরা খালি চোখে কিন্তু গ্রহণ দেখতে পারি না, তো সেটার কি যুক্তি রয়েছে বা খালি চোখে কেন দেখতে পারি? আচ্ছা, ধন্যবাদ স্যারকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, এই যে বিষয়টা যে খালি চোখে দেখা যায় না, তার পিছনে কিন্তু বৈজ্ঞানিক যুক্তি আছে, এমনটা নয় যে বৈজ্ঞানিক যুক্তি নেই। এখন যুক্তিটা কি সেটা আমাদের বুঝতে হবে। ছোটবার থেকে আমরা দেখেছি আমাদের মা বাবা বলতেন যে গ্রহণের সময় বাইরে বেরিস না বা সূর্যকে তাকাস না ডাইরেক্টলি। তো তার পিছনে যুক্তিটা কি? তো সেই সময় আমি জিজ্ঞেস করতাম, এটা আমার অনুভূতি ছোটোবেলায়, কিন্তু আমি কোনোদিন আমার মনোপ্রত উত্তর পাইনি, হয়তোবা আমার মা বাবার মধ্যে সেই বিষয়ে জ্ঞান ছিল না। তো পরবর্তীকালে যখন অধ্যয়ন সূত্রে জানতে পারলাম কারণটা কি, তখন বুঝলাম যে কেন না করতো। তখন বুঝলাম যে আমাদের শাস্ত্রের মধ্যে যে বিষয়গুলি আছে সবগুলি কিন্তু যৌক্তিক, কিন্তু তার ইন্টারপ্রিটেশনটা বা বোঝাটা কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টা। সেই কারণে আমরা বলি যে শাস্ত্র ভুল বলছে। এখন কারণটা যে প্রশ্নটা করলেন আমাকে যে কেন দেখা যায় না, কারণ আমরা জানি, সবাই পড়েছি যে সূর্যের মধ্যে কিছু আলট্রাভায়োলেট রেজ বা অতিবেগুনি রশ্মি থাকে, আর কিছু ব্লু রেজও থাকে যেটাকে আমরা গামা রেজ বলি। তো সেই রেজগুলি কিন্তু এত বেশি ইন্টেন্স এবং তার মধ্যে রেডিয়েশন পাওয়ার এত বেশি যে আমাদের চোখের যে অপটিক্যাল নার্ভসগুলি আছে, সেই অপটিক্যাল নার্ভসগুলি কিন্তু সেই রেজিস্ট করার মতো ক্ষমতা আমাদের চোখের নেই।
তো যখন আমরা ডাইরেক্টলি আমাদের চোখের মাধ্যমে দেখতে চাই, তখন সেই আল্ট্রাভায়োলেট রেজগুলি আমাদের চোখে পড়ে, এবং সেই কারণে কিন্তু আমাদের চোখের অপটিক্যাল নার্ভ নষ্ট, চিরতরের জন্য আমরা অন্ধ হয়ে যেতে পারবো। সেই কারণেই আমাদেরকে নিষেধ করা হয় যে খালি চোখে আমরা যেন না দেখি। এখন প্রশ্নটা হলো, তাহলে দেখবো কী করে? এখন অনেক সময় বইপত্রে লেখা থাকে যে ইউ ক্যান ইউজ বাইনোকুলার্স ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটাও ভুল। কারণ বাইনোকুলার্সের লেন্সের যে পাওয়ার, বাইনোকুলার্সের লেন্স কিন্তু থাকে কনকেভ লেন্স, উত্তল লেন্স। তো সেই লেন্সটা কিন্তু এতটুকু মতলব পাওয়ার রেজিস্ট্যান্স না, হিট রেজিস্ট্যান্স তেমন না। তার জন্য বিশেষ ধরনের গ্লাস বানানো হয়, যেটাকে বলা হয় এক্লিপস গ্লাসেস। তো সেই ধরনের গ্লাস ব্যবহার করেই আমাদের দেখা উচিত। যদি আমাদের চোখের প্রতি মায়া থাকে তাহলে অবশ্যই দেখা উচিত। আশা করছি এই বিষয়ে মনোপ্রত উত্তর আপনাদের হয়েছে। একদম একদম ঠিক আছে, ধন্যবাদ ঠিক আছে। সরজিৎ। তো বিষয়টা হচ্ছে এখানে প্রশ্নটা যেভাবে এসছে যে খালি চোখে গ্রহণ, তো এখানে মধ্যে দুটো ব্যাপার আছে। কিন্তু খালি চোখে সূর্যগ্রহণ দেখবো না, কিন্তু খালি চোখে চন্দ্রগ্রহণটা আমরা দেখতে পারি, এটাও গ্রহণ। ঠিক আছে, অবশ্যই। চন্দ্রগ্রহণটা আমরা দেখতে পারি। আর যেটা বললো সরজিৎ, যেটা বললো যে এটার পেছনে আরেকটু যদি আমরা ব্যাখ্যা করি, যখন অতি বেগুনি রশ্মি, যেটা আল্ট্রাভায়োলেট রে, যেটা প্রতিনিয়ত সূর্য থেকে বেরিয়ে আসছে এবং এটাকে ফিল্টার করা হচ্ছে ওজোন লেয়ার দ্বারা, হ্যাঁ, ওজোন লেয়ারটা এগুলো ফিল্টার করছে, ফিল্টার করে আমাদের এখানে পৌঁছে দিচ্ছে। ফলে তখন অনেকেই দেখবেন সকালবেলা বা আমরা অনেক ত্রিবেণী সঙ্গম ওই সব জায়গাতে যদি যাই, আমরা দেখি যে কিছু কিছু মহাপুরুষ সাধুরা আছেন কি স্নান টান করে এই নাভি জলে দাঁড়িয়ে ভোরবেলা সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণাম করে। এটাও ঠিক না, এটা বিজ্ঞানসম্মত নয়। তো করেন, তো তাতে তত বেশি ক্ষতি তাদের হচ্ছে না, কারণ সকালের যে আলোটা বেরিয়ে আসছে সেই আলোটা আমাদের এখানে সরাসরি আমাদের ছায়া, আমাদের যে ছায়াটা সে তার সঙ্গে সম্পর্কিত। ছায়াটা যখন মাথার উপরে থাকে, সূর্যটা যখন মাথার উপরে থাকে, তার ছায়াটা আমাদের সোজাসুজি নিচে চলে আসে। সেই সময়টায় এত কাছায় আসে, সেটা এই রেটা এটা সবচেয়ে বেশি ক্ষতিকারক। দ্বিতীয়ত কথা হচ্ছে সন্ধ্যা এবং সূর্য যেটা অনেক দূর থেকে সেটা চলে আসে, অতি বেগুনি রশ্মিগুলোকে সেখানে ফিল্টার করে দেওয়া হচ্ছে। অনেক বাতাসের বায়ুমণ্ডল কিন্তু অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। যখন গ্রহণ হয় তার পাওয়ারটা অনেক বেড়ে যায়, যেহেতু এটা পাশ দিয়ে বেরিয়ে আসছে। যেমন আমরা এটা কীভাবে এক্সাম্পল দেওয়া যায়, যে একটা পিচকারি দিয়ে পাম্প দিয়ে জল ছড়াচ্ছে, তো সেই পাম্পটাকে যদি আমি তার মুখটাকে ছোট করে দিই, কি হয়? স্পিডটা বেড়ে যাবে, অনেক বেড়ে যায়। ঠিক সেইভাবে সূর্যটাকে যখন ঢাকনা দেওয়া হচ্ছে, তার পাশ দিয়ে যে রশ্মিগুলো আসে তার মধ্যে প্রচণ্ড পরিমাণে আল্ট্রাভায়োলেট থাকে। ঠিক, এটার ক্ষমতাটা অনেক বেশি, ফলে খুব সহজেই সেটা চোখের ওই রেটিনাগুলো নষ্ট করতে পারে, ক্ষতি করতে পারে না, করবেই, সম্পূর্ণ চিরতরে অন্ধ হয়ে যাবে, করবেই। এই কারণেই আমরা খালি চোখে দেখা উচিত নয়, সূর্যগ্রহণকে দেখা উচিত। ধন্যবাদ আপনাকে। আমি আরো অনেক প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, তো আমি এখন বলবো মাম্পি, যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে জানতে চাই, গ্রহণে মানে মানুষ খায় না, তো সেটাকে মানে কি বলবো, কুসংস্কার বলবো না, মানে এটার ভিত্তিতে কিছু একটা জানা ছিল। ঠিক আছে, এটা এই যে বিষয়টা, অনেকেই গ্রহণের সময় আমরা অনেকেই খাওয়া দাওয়া করি না, তো তার পেছনে কিন্তু একটা গল্প আছে। এই গল্পটা আমাদের সবারই জানা খুব জরুরি। আমরা অনেক ঘরেই দেখি, অনেক ঘরে বলতে যেখানে আমাদের শিক্ষার আলোটা কম, সেই সব জায়গাতে এই খাওয়া টাওয়ার বিষয়গুলো নিয়ে একটু বেশি মাতামাতি হয়। তবে আমার এই ক্ষেত্রে একটু বাধা আছে, কারণ আমি দেখেছি অনেক উন্নত পরিবারে, একদমই অনেক তাই। শিক্ষিত আমিও পরিবারে বলতেছি। এগুলো কিন্তু উন্নত মানছে। বলতে আমরা কি বুঝি? শিক্ষায় উন্নত, শিক্ষায় উন্নত। তার মানে ডিগ্রিতে উন্নত, হ্যাঁ ওইটা, কিন্তু শিক্ষায় না। শিক্ষায় না, হ্যাঁ, সেটা হ্যাঁ, হতে পারে। অনেক ঠিক আছে, এটা খুব ভাইটাল। আমরা অনেক মাস্টার ডিগ্রি, পিএইচডি নিয়েছেন, হ্যাঁ, এমনও আছে, অনেক পরিবারে অনেক আছে। এই ইভেন আমি দেখেছি, এটা যদিও এখনই প্রাসঙ্গিক না, তবুও যে অনেক ফিজিক্সের টিচার, উনি অনেক কিছু জানেন, তারপরে দেখা যায় যে ওনার বাড়িতে ওনাকে জিজ্ঞেস করলে কি বলেন, যে বিবাহ করতে মানছেন না, আমার মা মানছেন না, বাবা মানছেন না। কিন্তু সভ্যতার অগ্রগতিটাকে তারা পেছন নিয়ে যাচ্ছেন, এটা সোশ্যাল ক্রাইম। ঠিক আছে, তাহলে খাওয়া না খাওয়ার পেছনের যে কারণটা, সেটা কি? আমরা একটা গল্প জানি,
সবাই জানেন সম্ভবত গল্পটা কি? গল্পটা হচ্ছে যে যখন অমৃত বেরিয়েছিল সমুদ্র মন্থনে, হ্যাঁ তখন প্রথম গড়ল বেলা, হুম তো শিব ঠাকুর সেটা খেয়ে তার গলার মধ্যে রেখে দিলেন, নীলকণ্ঠ হয়ে গেলেন। হ্যাঁ, অমৃত বেরিয়ে আসলে দেবতারা আসলে খুব দুষ্ট লোক, দুজনে মিলে শক্তি প্রয়োগ করলো, অমৃত বেরিয়ে আসলো সমুদ্র থেকে, তখন সেটা লুকিয়ে তারা খেয়ে নিচ্ছে হ্যাঁ অসুরদেরকে না দিয়ে। এবার দুজন অসুর হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয়েছিল। তারা ছদ্মবেশে দেবতার পোশাকে চলে গেলেন সেই অমৃত খেতে। সেই অমৃত খাওয়ার জন্য প্রথমেই রাহু সে ছদ্মবেশে গেল এবং সেই অমৃত নিয়ে মুখে পুড়ে দিল। সেই সময় সূর্য তাকে দেখে ফেলে, এর কি করা যায়, অমৃত মুখে দিয়ে দিয়েছে, সে তো অমর হয়ে যাবে। তাৎক্ষণিক বলল নারায়ণ। নারায়ণ দেখলেন যে অগত্যা কিচ্ছু করার নেই, সাথে সাথে তার চক্র, সুদর্শন চক্র দিয়ে দিলেন, দিয়ে তার মুন্ডটা কেটে ফেললেন। তো যেহেতু সে অমৃত খেয়ে ফেলছিল, তার মুখের মধ্যে এটা আছে, তো অর্থাৎ তার মাথাটা অমর হয়ে আছে, কিন্তু দেহটা নেই, তার দেহের মধ্যে অমৃত যায় না। আচ্ছা সেদিন থেকে রাহু সূর্যের প্রতি খুব হয়ে বসে আছে, সুযোগ পেলেই তাকে খেয়ে ফেলবে। তো সুযোগ পেল, যখন সে উৎপত্তি বসে আছে, কোনো না কোনো সময় পেয়ে যায়, খেয়ে ফেলে। এবার সে খাওয়ার পর কি হয়, তো গলা তো কাটা, সেটা বেরিয়ে আসে কিছুক্ষণ পর। ওই ভয়টা কিছু দুষ্ট লোক সমাজের মধ্যে ঢুকিয়ে দিল, আর এই গ্রহণের মধ্যে খেলে তোমার সেটা হজম হবে না। তার মানে যারা খান না তাদের সবার গলা কাটা, তারা বলুক যে আবার গলা কাটা। ঠিক একইভাবে কেতু যখন খাচ্ছিলেন তখন চাঁদ দেখে ফেলেছে, তো সেখানে চাঁদ দেখেই তাকে নারায়ণকে আবার বলল, কেতুর গলাটা কাটা হয়ে গেল। এবার চাঁদের প্রতি তার খুব, তো উৎপেতে বসে আছে, কখন চাঁদটাকে পাবে আর খেয়ে ফেলবে। এবার চাঁদকে খেয়ে ফেললো, কিন্তু তারও তো গলা কাটা বেরিয়ে আসলো। সুতরাং ওই সময়টাতে গ্রহণ হয়ে যায়, খাবে না কেউ। তোমরা জয়দ্রথের ঘটনাটা জানো? জয়দ্রথ অনেকেই জানেন যে সে অর্জুনের ছেলে অভিমন্যুকে চক্রব্যূহের মধ্যে ঢুকিয়ে হ্যাঁ এটা জানি। মেরে ফেললো, হ্যাঁ। প্রচন্ড ক্ষুব্ধ হলো। তো তখন একটা নিয়ম ছিল, রাত্র হয়ে গেলে আবার যুদ্ধ হবে, রাত্র মানে যুদ্ধ হবে। এবার অর্জুন তো প্রতিজ্ঞা করে বসলেন, আগামীকাল সূর্য অস্ত যাওয়ার আগেই জয়দ্রথকে খুন করা হবে। এবার অর্জুন বসে আছেন, যুদ্ধ চলছে, হঠাৎ করে রাত হয়ে গেল। সূর্যকে ঢাকা যারা বুহের মধ্যে জয়দ্রথকে আটকে রেখেছিল, তারা তো উল্লাসে ফেটে ফেললো, রাত হয়ে গেছে, জয়দ্রথ আর মরল না। এবার সে হাসতে হাসতে বেরিয়ে আসছে, ঠিক এমন সময় আবার আলো চলে আসলো, সূর্যদেব আবার চলে আসলেন। এবার অর্জুন তাকে বধ করলেন, জয়দ্রথ। ঘটনাটা কি ছিল? গ্রহণ হয়েছিল, ওদের মধ্যে সেই জ্ঞানটা নেই যে গ্রহণের জ্ঞানটা কি। ফলে এই গ্রহণের কারণে আবার দিন চলে আসলো এবং জয়দ্রথ খুন হয়ে গেল অর্জুনের হাতে। তো এই গ্রহণটাকে নিয়ে সেই সময়টি অনেকগুলা, আমরা তো বুঝি যে মহাভারত, রামায়ণ এগুলো তৎকালীন সমাজ ব্যবস্থার একটা দর্পণ। তো সেই দর্পণের মধ্যে গ্রহণ সম্পর্কে কিন্তু তারা অজ্ঞ ছিলেন, তার প্রমাণ আমরা তার মধ্যে পেয়ে যাই। তো আসলে খাওয়ার ব্যাপারটা হচ্ছে তাই। এখন যারা খান, আমরা একটা বিজ্ঞান আন্দোলন করি সারা ভারতবর্ষব্যাপী এবং ইন্টারন্যাশনালি। অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক অনেকেরই জানা আছে যে অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্কের উদ্যোগে যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, ডায়মন্ড রিং যখন হয়েছিল, তখন আমরা বিভিন্ন জায়গাতে খিচুড়ি উৎসব করেছিলাম, কারা খেতে চান। তো অনেক লোক এসে ভিড় জমিয়েছেন, 3 কুইন্টালের মতো ধর্মনগর মোটর স্ট্যান্ডে খিচুড়ি তৈরি হলো, সবাই খাচ্ছেন। তাহলে এখানে একটা ভয় আছে কি, বাড়িতে খেতে পারবেন না, বাইরে খেতে পারবেন। তার মানে ছেলেদের মধ্যে বিষয়টা কিছু এই কুসংস্কার থেকে কিছুটা মুক্ত আছে, কারণ তারা তো পরিশ্রম করে টাকা রোজগার করেন, তারা জানেন যে কত ধানে কত চাল। কিন্তু মহিলারা
এত বেশি আপ্লুত হয়ে যান, ওনারাই কুসংস্কারটাকে বেশি করে বাঁচিয়ে রাখেন, হ্যাঁ, টিকিয়ে সেটি রাখেন। আমার পরিবারে অনেক অভিজ্ঞতা রয়েছে। মানে ছোটবেলায় দেখতাম মা গ্রহণ হলে মানে আমাদেরকে স্নান টান করিয়ে তারপর ঘরে সব কিছু ধুয়ে টুয়ে তারপর খেতে দিতেন। আচ্ছা মানে স্যার, এই স্নানের- বিষয়ে আমি একটু অভিমত প্রকাশ করতে চাই খাওয়া দাওয়ার বিষয়ে। কারণ সৌভাগ্যবশত আমার এই বিষয়ে একটু আলোচনা করার সৌভাগ্য হয়েছিল আগরতলা রবীন্দ্র ভবনে, একটা আমার ডিবেট ছিল সেই সূত্রে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে এটা কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে কিনা। তখন আমাকে ছিল না, কিন্তু সিরিয়াস আমি জানতাম না যুক্তি আছে কিনা। পরবর্তীকালে যখন ডিপলি স্টাডি করলাম যে সত্যি থাকতে পারে কিনা, চেক করে দেখি, তখন পেলাম যুক্তি আছে। যুক্তিটা কি আশা করি আপনি বুঝবেন জিনিসগুলি ভালোই। তো বিষয়টা হলো এই যে আমরা জানি সূর্যের রশ্মির মধ্যে বা সূর্যের যে রেগুলি আছে, যেগুলির মধ্যে আলট্রাভায়োলেট রেজ আসে বা ব্লু বা গামা রেজগুলি আসে, সেগুলির মধ্যে কিন্তু একটা ডিসইনফেক্টেড কোয়ালিটি থাকে, যেটা কিন্তু আমাদের বাতাসের মধ্যে যে মাইক্রো অর্গানিজমগুলি আছে, হ্যাঁ, এটা আমি যেগুলি আমরা শুনেছি। খালে চোখে দেখতে পাই না, সেইগুলি কিন্তু সেই সময় বিনষ্ট করে দেয়, কারণ পাওয়ারটা বেশি থাকে সেই সময়। যখন গ্রহণ লেগে যায় তখন কিন্তু সেই ইউভি রেসের পাওয়ারটা অনেক কমে যায়, যার কারণে কিন্তু ওই যে ছোটো ছোটো মাইক্রো অর্গানিজমগুলি আছে সেইগুলি কিন্তু আরও বেশি প্রকট আকার ধারণ করে। পাওয়ারফুল হয়ে যায়। এখন খাবার ক্ষেত্রে কী কানেকশনটা, এখন আমরা যখন খাবার রান্না করি, তো সে রান্না করার পরে কিন্তু আমাদের সবসময় ঢাকা রাখা সম্ভব হয় না। হ্যাঁ, একদমই তাই। যখন আমরা রান্নাও করবো তখনও তো মাইক্রো অর্গানিজম থাকে। হ্যাঁ। তো সেই মাইক্রো অর্গানিজম যখন এন্টার করে তখন কিন্তু সেটার মধ্যে বিষক্রিয়া তৈরি করতে পারে। সেই কারণে হয়তো বলা হয় না, খাওয়া নিষিদ্ধ করা হয়। তো এখন প্রশ্ন এও থাকতে পারে যে কী খাবো, নাকে মরে যাবো নাকি, যদি 5 ঘন্টা বই হয় তাহলে আমি খাবো না, খাবে। তার জন্য বলা হয়েছে তোমাকে হলদি ব্যবহার বেশি করতে হবে। কেন বলেছে তারও কারণ আছে, বিকজ হলদির মধ্যে একটা অ্যান্টি ইনফ্লেমেটরি পাওয়ার থাকে, যেটা কিন্তু সেই যে মাইক্রো অর্গানিজমগুলি বাড়ছে খাবারের মধ্যে সেটা কিন্তু বাড়তে দেয় না। এই কারণে কিন্তু যতটুকু আমি জানি, হয়তো বা স্যার আমার থেকে বেশি জানবেন, ঠিক সেই আছে। কারণে বলা হয় যে খাবারটা না খেতে। আচ্ছা। এখন অনেকের আবার বলে যে জল খাবো নাকি, হ্যাঁ, জল জলও খাবো, খায় না অনেকে। জল কিন্তু অনেকে খায় না আবার। হ্যাঁ, হ্যাঁ, একদম। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছুই খায় না। জল খাওয়া যেতে পারে, তার আগে জলকে একটু ফুটিয়ে নিলে ভালো হয়। আমি কেন ফুটাবো, তারও প্রশ্ন থাকতে পারে। ফোটানোর পিছিয়ে কারণটা হলো যে জল যখন আমরা ফুটাই, জলের মধ্যে কিন্তু নর্মাল অবস্থায় অনেক ব্যাকটেরিয়া থাকে, যেটা ভালো, শরীরের পক্ষে ভালো। হ্যাঁ। দিস ইজ কল্ড গুড ব্যাকটেরিয়াস ফর আওয়ার হেলথ। ওই ব্যাকটেরিয়া যদি সঙ্গে যখন ওই মাইক্রো অর্গানিজমগুলি অ্যাড হয় তখন তারা একটা বন্ডিং বানিয়ে নেয়। আচ্ছা, আমি আচ্ছা, একটু কাটছি অবশ্যই, মাঝখানে, অবশ্যই, না, কারণ অবশ্যই। মানে পরে হ্যাঁ, পরবর্তীতে অবশ্যই, আবার অবশ্যই, যাবো। অবশ্যই। আমরা একটা ছোট্ট বিরতি নেব, তারপর ফিরে আসছি। সঙ্গে থাকুন, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।